বাংলা ভাষায় কথা বলছেন যারা, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভাষার কারণে আমি কেন অনুপ্রবেশকারী, কেন আমি বাংলাদেশি, এই তকমায় আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আটক করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তিস্তা চুক্তি কি আটকে যাবে? নির্বাচনের ফল প্রকাশের পর খুব শীঘ্রই পর্যটন ভিসাটা ভারত বাংলাদেশের মধ্যে খুলে যাবে। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, ঐতিহাসিকভাবে বলা যায় রেকর্ড ভোট পড়েছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনে, কোনো নির্বাচন এত শতাংশ, প্রায় 93% ভোট পড়েনি। সরকার পক্ষ বলছেন, বর্তমান সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস বলছেন এই ভোট যত বেশি পরিমাণ পড়েছে তত বেশি সরকারের ভালো হয়েছে। বিরোধীরা বলছেন যত বেশি ভোট পড়েছে তত তাদের ভালো হয়েছে। যুযুধান দুই পক্ষের রাজনৈতিক কচকচালি চলছে। একই সঙ্গে এই ভোটের উত্তেজনা কিন্তু সীমান্ত পারেও, কারণ পশ্চিমবঙ্গের ভোটের ফল অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। বাংলাদেশের সঙ্গে যদি কোনো দেশের, কোনো রাজ্যের, কোনো প্রতিবেশী রাজ্যের সীমান্ত যোগ অত্যন্ত ঘনিষ্ঠ হয়, তাহলে সেটি পশ্চিমবঙ্গ। ত্রিপুরা আছে, আরো অনেক রাজ্য আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতন ঘনিষ্ঠ সংযোগ, পশ্চিমবঙ্গের মতন সীমান্ত সংযোগ, সীমান্তে আদান প্রদান বোধহয় বাংলাদেশের আর কোনো রাজ্যের সঙ্গে, কোনো দেশের সঙ্গে নেই। দুই দেশের মধ্যে, দুই রাজ্যের মধ্যে বা দুই বাংলার মধ্যে বাণিজ্য যোগাযোগ, মানুষে মানুষের যোগাযোগ, কূটনৈতিক যোগাযোগ, কথা বলার ভাষার মিল, সাংস্কৃতিক যোগাযোগ, এই সামগ্রিক বিষয় নিয়ে এই ভোট, বর্তমান বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের কিভাবে প্রভাব ফেলছে বাংলাদেশে। আদেও কি বাংলাদেশের মানুষ তাকিয়ে আসেন এ রাজ্যের ভোটের দিকে? এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, ভোট চলছে, প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, প্রায় 93% ভোট পড়েছে, রেকর্ড। এই যে পালা বদলের একটা আভাস শোনা যাচ্ছে, হবে কি হবে না, মানুষ কি বলছেন কি বলছেন না, সেটা তো 4 তারিখ নির্বাচনে আসবে। 4 তারিখ ফলের প্রকাশ স্পষ্ট হবে। তার আগে এই যে গতিপথ, বাংলার গতিপথ, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে, সে আমরা একাধিক সংবাদ মাধ্যম, প্রথম আলো, সময় টেলিভিশন, যুগান্তর, একাধিক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের আজকের সংবাদের গুরুত্বপূর্ণভাবে প্রকাশিত হয়েছে কলকাতার পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের যে প্রথম দফার নির্বাচনের এই বিপুল ভোট, বিপুল মানুষের অংশগ্রহণের কথা বাংলাদেশে প্রথম শ্রেণীর প্রতিটি সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। এই যে নির্বাচন, এই নির্বাচনের ফল তারা নজরে রাখছেন, কারণ অন্যতম বিষয় হচ্ছে সরকার কারা আসছেন। পশ্চিমবঙ্গে যদি কোনো পরিবর্তন আসে, যদি অন্য কোনো দল আসেন, সেটা তো ভবিষ্যতের কথা। যদি না আসে, যে সরকার রয়েছেন তারাই যদি ক্ষমতায় আসেন, অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে তিস্তা জলচুক্তি। কি মনে হচ্ছে, কেন বাংলাদেশের মানুষ এই ভোটের দিকে নজর রাখছেন? বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে কেন গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন? কি বলবেন? দেখো, প্রথম কথা বলি, গতকালকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যা নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, সর্বশেষ তাদের যেটা মিডিয়ার কাছে তারা বলেছে যে 92.7% ভোট পড়েছে সর্বশেষ রাত সন্ধ্যে 7টার পর পর্যন্ত। বিষয়টা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আমরা দেখলাম, আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিকে গোটা ভারতবাসী, পৃথিবীর সব মানুষই মনে হয় মুখিয়ে ছিল। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার 18-19 মাস, এবং জাতীয় নির্বাচন সম্পন্ন হচ্ছে গত 12ই ফেব্রুয়ারি। একটা ঘটনা, প্রতিবেশীর বাড়িতে বা প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে, আজকের সমাজ ব্যবস্থায়, আজকের বিশ্ব সমাজ ব্যবস্থায়, আজকে গ্লোবালাইজেশনের যুগে সবাই সবার দিকে কিন্তু নজর রাখে। ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমাদের কাছে গ্যাসের দাম বেড়ে গেছে, মিষ্টির দোকানের 20 টাকার মিষ্টি 30 টাকা হয়েছে, পেট্রোল কিনতে গেলেও আমাদের গিয়ে পেট্রোল পাম্পের লাইন দিতে হচ্ছে। সবাই সবার সঙ্গে কোনো না কোনো ভাবে কিন্তু একটা সম্পৃক্ততায় জড়িত। তো আমরা যদি বাংলাদেশের নির্বাচনের দিকে, বাংলাদেশের নির্বাচন হচ্ছে কলকাতা, দিল্লি, অন্যান্য রাজ্যের সমস্ত মিডিয়া, সর্বভারতীয় মিডিয়া, রিজিওনাল মিডিয়া সেখানে গেছে, সেখানে লাইভ দেখিয়েছে। সেই লাইভ দেখে আমরা আশ্বস্ত হয়েছি যে এত কিছুর পরেও একটা নির্বিঘ্নে, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আমরা গত 12ই ফেব্রুয়ারি দেখেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মিডিয়া যদি পশ্চিমবঙ্গের নির্বাচনকে খুব নজর দিয়ে নিরীক্ষণ করে, এই নিরীক্ষণ করাটাও তো একটা সম্পর্কের সম্পৃক্ততা। আমরা কেমন আছি তারা যদি জানতে চায়, তারা কেমন আছে আমরা কি জানতে চাইতে পারি না? তো এখানে দেখো, দিল্লির এই মুহূর্তে যারা সরকারে আসীন রয়েছে, দিল্লির মসনদে, সেই সরকার, বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার, আগের বাস্তবতা,
সবকিছুর সঙ্গে কিন্তু দিল্লির একটা ভূমিকা রয়েছে। কিরকম? শেখ হাসিনাকেও আশ্রয় দিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়কালেও যতই বাদানুবাদ, যতই বিতর্ক, যতই টানাপোড়েন পরিস্থিতি হোক, উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু সমতার সঙ্গেই রয়েছে। যখন দিল্লির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে, ঢাকা উত্তর দিচ্ছে, ঢাকার কথা থেকে বলা হচ্ছে, দিল্লি উত্তর দিচ্ছে, চুপ থাকছে না, অ্যাভয়েড নেই। এটাই হচ্ছে সম্পর্কের সম্পৃক্ততা। অবশ্যই এক জায়গায় বাসন থাকলে এক সংসারে ধাক্কাধাক্কি আওয়াজ হয়, কিন্তু সেটা কিন্তু মিটে যায়। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টা ঠিক সেরকম। এখন হচ্ছে যে বর্তমান বাস্তবতা, এই যে 92% ভোট পড়লো, 92.7%, সেই ভোট পড়ার কারণ কি আমাদের পশ্চিমবঙ্গ? আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা বিরোধী, অর্থাৎ বিজেপি, বামেরা, তাদের যে মূল কথা, মানে অনুপ্রবেশ, দুর্নীতি, স্বজন পোষণ, এগুলো বিরোধীদের দাবি। আবার সরকারের দাবি কি? যারা তৃণমূল কংগ্রেস, তুমি দেখো যে গত 1 বছর এই যে বাংলাদেশের যে টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে এসআইআর এর নামে যে কাজটা করেছে, ভোটার তালিকা নিরীক্ষণ, সংশোধনী ভোটার তালিকা, নির্বাচন কমিশন যে কাজটা করেছে, এই যে 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তর ভোটার বাদ দিলে যে সংখ্যক ভোটার বাদ গেছে, অবশ্যই নিরীক্ষণ হওয়া উচিত। কিন্তু সেই চরম বাস্তবতায় কাজটা এক্সিকিউট করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দল, সাধারণ মানুষ, নির্বাচন কমিশন উভয়কেই কিন্তু একটা কোথায় গিয়ে সালিশি সভায় বসতে হয়েছে। সেটা কোথায়? সুপ্রিম কোর্ট। কেন বসতে হয়েছে? চরম বাস্তবতা কি? কাজটা তারা, বিতর্ক কেন হয়? কাজটা ঠিক মতো নিরীক্ষণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে কেন বলবো? কেন নির্বাচন কমিশন, কেন সাধারণ মানুষ, রাজনৈতিক দল সেখানে গেল? একটা প্রশ্ন, বাংলা ভাষায় কথা বললেই বিভিন্ন রাজ্যে একটা অনুপ্রবেশকারী তকমা। এখন দেখো, পরিযায়ী শ্রমিকরা প্রচুর এসছে। আমি ধরে নিচ্ছি 26,000 চাকরি গেছে, দুর্নীতি হয়েছে, এটা 1 লক্ষ মানুষ। 1 লক্ষ মানুষের সঙ্গে 4টে করে পেট জুড়িয়ে 4 লক্ষ মানুষ। 50 লক্ষ লোকের নাম বাদ গেল। কেন বাদ গেল? তারা তো এদেশেই থেকেছে, ভোট দিয়েছে, জুডিশিয়ারি সিস্টেম, ট্রাইব্যুনাল, কোনো জায়গাতেই কিন্তু এখনো কোনো মীমাংসা সেই অর্থে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক, ভীতি কাজ করেছে যে ভোটটা দিতে পারলেই, ভোটের স্লিপটা পেলেই আমি এই এসআইআর এর মধ্য দিয়ে নাগরিকত্ব পেলাম। এই যে মানুষের তাড়না, মানুষকে তাড়িত করা, মানুষকে দৌড় করা, মানুষকে চলে আসা, এবং আমি ভোটে অংশ নেব। ভোট না দিলে কি হয়? আমার কি ব্যাংকে টাকা ঢুকবে? আমি রুটি রোজগার করতে পারবো না? আমার চাকরি চলে যাবে? আমি আজকে আমার দিনে রোজগারটা হবে না? না, আমি এদেশে থাকতে পারবো তো? মানুষের মনে কিন্তু ভাই এটা পরিষ্কার একটা আতঙ্কের সঞ্চার করেছে। এই আতঙ্কের সঞ্চারের কিন্তু একটা সেন্টিমেন্টাল জায়গা কিন্তু বাংলাদেশের মানুষের মনে রয়েছে। কেন? তারা বাংলা ভাষায় কথা বলে। এটা চরম বাস্তবতা। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকে দেখতে চাই না, কিন্তু এত লোকের নাম বাদ গেছে, কেন বিরোধটা তৈরি হচ্ছে? কেন জুডিশিয়ারি সিস্টেমের কাছে যেতে হচ্ছে? কেন যোগ করতে হলে, এবং প্রবাসী একটু মাঝখানে আমি আসছি, এবং যদি যোগ করতে হয়, যাদের নাম বাদ গেছে, বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলছেন যারা, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে বাংলাদেশে কথা দিয়ে। এই বিষয়টা কিন্তু বাংলাদেশের জনসংখ্যার উপর চাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা চাপের বিষয়টা না, বিষয়টা হচ্ছে, দেখো, যতই হোক, আমরা যখন কোনো জায়গায় ধরো মাদুরাইতে বেড়াতে গেলাম বা হিমাচলে বেড়াতে গেলাম, একটা কফি শপে দাঁড়িয়ে একটা কফি খাচ্ছি, বাংলা ভাষায় কথা বলে, আমরা তখন কি, ও আপনি বাংলা, আপনি কি বাঙালি, কলকাতা থেকে এসছেন? দেখো, ভাষাগত একটা কিন্তু সম্পৃক্ততা, আত্মীয়তা থাকেই। তবু বলবো, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সব ভাষার দেশ। আমাদের জাতীয় সঙ্গীত যদি আমরা একবার পড়ি তাহলে বুঝবো আমরা সকলেই ভারতীয়। কিন্তু ভাষার কারণে আমি কেন অনুপ্রবেশকারী, কেন আমি বাংলাদেশি, এই তকমায় আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আটক করা হবে, পাঠিয়ে দেওয়া হবে, সেটা আবার জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে ফিরিয়ে আনা হবে। এই একটা সেন্টিমেন্ট কিন্তু খুব কিছু না হলেও কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। এবং এটা ঘটনা, দুর্নীতি আমরা কেউ চাই না। দেশের আইন ব্যবস্থার উপরে আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দুর্নীতি কখনোই চাই না। চাকরি যারা চুরি করেছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আজকে দেখো যে অভয়ার যে কেস, অভয়া নিয়ে আমরা গোটা দেশ উত্তাল হয়েছিল, গোটা বিশ্ব উত্তাল হয়েছিল, কিন্তু বিচার কারা দেবে? জুডিশিয়ারি সিস্টেম দেবে। সেই জুডিশিয়ারি সিস্টেমের মধ্য থেকেও কিন্তু আজকে অভয়ার মা একটা রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে সেটা নির্বাচনে দাঁড়িয়েছে। অবশ্যই তার দাঁড়ানোর অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষ, আমাকে দেশের জুডিশিয়ারি সিস্টেমের মধ্য দিয়ে বিচার পেতে গেলে আমাকে রাজনীতিতে আসতে হবে? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এই বিষয়গুলো কিন্তু মানুষকে পরখ করেছে। সেই জন্য মানুষ কিন্তু আমার মনে হয় এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে,
এই যে বাংলাদেশের সঙ্গে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন, যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যা ছিল আরো বেশি আগামী দিন ভালো থাকে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তিস্তা চুক্তি কি আটকে যাবে? কেন আটকাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশের প্রতি অন্যরকম সেন্টিমেন্টাল জায়গা আছে। সেই জন্যই তো আমরা বলছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এটা পশ্চিমবঙ্গের মানুষ কি বললো, কি সেন্টিমেন্ট করলো, পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের মধ্যে জাতীয়তা ক্ষেত্রে কিন্তু একদম পরমাশিস, এখানে দিল্লি যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, কখনো সেটা বাধা হবে না পশ্চিমবঙ্গ যারাই ক্ষমতায় আসুক। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাংলাদেশ যেমন একটা সেন্টিমেন্ট, বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু একটা পশ্চিমবঙ্গ সেন্টিমেন্ট। কিন্তু জাতীয়তার ক্ষেত্রে এই সেন্টিমেন্টের কথা ধরেই একটা প্রতিবেদন আজকে আমরা দেখাতে চাই দর্শকদের, আমাদের প্রথম কলকাতার প্রতিবেদন, যে যার বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে কি আমরা বাঙালিরা, কলকাতা পশ্চিমবঙ্গের বাঙালিরা কিছু শিখলাম? কি শিখলাম? 2024 সালের এই বিপুল পরিবর্তন, বিপুল বিক্ষোভ, বিপুল মানুষের প্রাণহানির পরেও বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হয়েছিল তা ছিল রক্তপাত শূন্য, অবাধ, শান্তিপূর্ণ। আমরা প্রথম কলকাতা বারবার বলেছিলাম, বারবার আওয়াজ তুলেছিলাম, পশ্চিমবঙ্গের নির্বাচন হোক অবাধ, শান্তিপূর্ণ। কোন দল আসুক, কোন দল, কোন সরকার, কোন কমিশন, সেটা নয়, মানুষের যাতে মানুষ তার ভোটাধিকার দিতে পারেন অবাধে, মানুষ যাতে প্রাণ না হারায়, গণতন্ত্রের উৎসব যেন গণতন্ত্রের শবযাত্রা না হয়, বাংলাদেশ দেখিয়েছিল। আমরা আজ দর্শকদের দেখাতে চাই বাংলাদেশের দেখানো পথেই কি পশ্চিমবঙ্গের মানুষ হাঁটলেন। দেখুন প্রতিবেদনটি। বাংলাদেশকে দেখেই কি শিখলো ভারত? মাসখানেক আগে বাংলাদেশের শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, গোটা বিশ্ব দেখেছিল এত বৈপরীত্যের মাঝেও শান্তিপূর্ণ ভোটের নজির। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই পথেই হাঁটলো মোদী সরকার। কমিশন বলছে পশ্চিমবঙ্গের ভোট এবার শান্তিপূর্ণ এবং অবাধ। মোদী বলছেন এবারের ভোট 50 বছরের রেকর্ড ভেঙেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ। প্রথম দিনে পরীক্ষায় কত নম্বর পেল নির্বাচন কমিশন? প্রথম দফায় চমকে দিল বঙ্গের ভোট ছবি। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই শিবির। একদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূল, অন্যদিকে পদ্ম ফোটাতে প্রাণপাত করে দিচ্ছে বিজেপি। ভোটদানের নিরিখে দেশের সব রাজ্যকে পিছনে ফেললো বাংলা। কমিশনের কড়া নজরদারিতে প্রথম দফা কতটা সাকসেসফুল? বাংলাদেশের মিডিয়ায় কিভাবে উঠে এলো পশ্চিমবঙ্গের ভোট চিত্র? পশ্চিমবঙ্গের ভোট মানেই উত্তাপ, উত্তেজনা আর অভিযোগ পাল্টা অভিযোগের অন্তহীন ধারা। কিন্তু এবারের চিত্র কি আলাদা? বিশ্লেষকদের মতে বাংলা ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি মিল থাকায় এক দেশের নির্বাচন অন্য দেশের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে। বাংলাদেশের সাম্প্রতিক শান্তিপূর্ণ নির্বাচনের পর সেই মডেল কি প্রভাব ফেলল ভারতের ভোট প্রক্রিয়ায়? মাসখানেক আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তুমুল হইচই হয়। বিশ্বজুড়ে আলোচনা হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেছিল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভোট ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কি সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখলো? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 90% ভোট পড়েছে, যা অতীতের বহু রেকর্ডকে ভেঙে দিয়েছে। এমনকি দেশেও সাম্প্রতিক ভোটদানের হারে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের ভোটদানের হার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন 50 বছরেও এমন শান্তিপূর্ণ ভোট দেখেনি পশ্চিমবঙ্গ। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও হিংসার ঘটনা অনেকটাই কম। শুধু তাই নয়, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ঢালাও প্রশংসা শোনা গিয়েছে মোদীর গলায়। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির কাছে যেমন বিরাট বড় চ্যালেঞ্জ, তেমন বাংলার শাসক দল তৃণমূলের কাছেও অস্তিত্ব রক্ষার লড়াই। টানা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে বাংলা, সেই বাংলা ছিনিয়ে নিতেই মাটি কামড়ে পড়ে রয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে লড়াই এবার হাড্ডাহাড্ডি। দুই শিবিরের এই মুখোমুখি লড়াই ভোটের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচন শুধু প্রশাসনিক পরীক্ষা নয়, রাজনৈতিক অস্তিত্বের লড়াইও। প্রথম দফার ভোটদানের হার নজর কেড়েছে গোটা দেশে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মাইক্রো অবজারভার, ওয়েবকাস্টিং সব মিলিয়ে নজরদারি ছিল নজিরবিহীন। তাদের মতে অশান্তি রুখতে সক্ষম হয়েছে তারা। দিনের শেষে কয়েকশো অভিযোগ কমিশনে জমা পড়লেও মোটের উপর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ বলা যায়। তবে বিরোধীদের
একাংশ এখনো বলছে ভোট পুরোপুরি নির্ভুল হয়নি। বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন বলতে গেলে এখনো অনেকটা পথ বাকি। এখনো বাকি রয়েছে দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন। ভবানীপুর কেন্দ্রের স্বয়ং পশ্চিমবঙ্গের 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দু অধিকারীর সাথে জোরদার টক্কর হতে চলেছে। সেই সাথে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনার মতো স্পর্শকাতর জেলার ভোট। তাই 29 এপ্রিল কমিশনের আরো বড় পরীক্ষা। তবে আগের তুলনায় উন্নতি অস্বীকার করা যায় না। এখন সব থেকে বড় প্রশ্ন, ভোটের ফল কোন দিকে যাবে। রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে উন্নয়ন ও সামাজিক প্রকল্পের জোরে আবারও মানুষের আস্থা পাবে তারা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আশাবাদী, উচ্চ ভোটদানের হারই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন গ্রামীণ বনাম শহুরে ভোটের ট্রেন্ড, মহিলা ভোটারদের অংশগ্রহণ এবং সংখ্যালঘু ভোট, এই 3টি ফ্যাক্টরই নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল। তবে এখনো স্পষ্ট কোনো ওয়েব চোখে পড়ছে না। লড়াই যে অত্যন্ত হাড্ডাহাড্ডি তা বলাই যায়। জনতার রায় শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা জানতে অপেক্ষা করতে হবে ফল ঘোষণার দিন পর্যন্ত, কারণ বাংলার ভোটে শেষ মুহূর্তে চমক থাকবেই। সর্বশেষ যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম সেখানে আবার ফিরে আসি। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বোধহয় বাংলাদেশের নজর দেওয়া, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমপত্রে গুরুত্ব দেওয়ার আরো একটি বিশেষ কারণ, দুই দেশের, দুই রাজ্যের, দুই বাংলার যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানে যে সরকারই আসুক না কেন সেই সম্পর্কের একটা প্রভাব পড়বে। যদি নতুন কোনো সরকার আসে তাদের সঙ্গে কিভাবে চলবে, তার কারণ তারা সরকারের কেন্দ্রে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ হবে, বা অন্য কোনো যে বিরোধী দল আসে সেক্ষেত্রে তাদের সম্পর্ক কিরকম হবে। আবার যে সরকার, যারা পশ্চিমবঙ্গে এতদিন রয়েছেন, তারা যদি ক্ষমতায় আসেন, ফের প্রত্যাবর্তন যদি হয়, তাহলে সম্পর্ক কিরকম হবে। এই মানুষের সম্পর্কের মধ্যেও বোধহয় দুই দেশের, দুই বাংলার, বারবার বলছি দুই বাংলার সম্পর্কটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং সেই জন্যই বোধহয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের নির্বাচনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গের পালাবদল বা প্রত্যাবর্তন যাই ঘটুক না কেন, যাই ঘটুক, যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, একটা যোগাযোগের ক্ষেত্রে, একটা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, একটা সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রে একটা বিপুল প্রভাব পড়বে। আপনিও কি তাই মনে করেন? দেখো, একদমই। দেখো, গোটা দেশের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের একটা প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী কূটনৈতিকভাবে, পররাষ্ট্রনীতিতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে সেক্টর গুলো আছে, তার যে চলা, তার যে পথ চলা, তার বাস্তবতায় সবকিছুই কিন্তু এগিয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক, ভাষাগত, খাদ্যাভ্যাস, পোশাক আশাক, আত্মীয়তা, আপ্যায়ন, যে রিচুয়ালস জড়িয়ে রয়েছে, এটা তুমি অস্বীকার করতে পারো না। এটা কোনোভাবেই অস্বীকার করা যায়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ, ভারতেরই একটা অংশ, এটা যেমন সত্যি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ রবীন্দ্রনাথ পড়ে, পশ্চিমবঙ্গের মানুষ নজরুল পড়ে, গোটা দেশ পড়ে, এটা ঘটনা। কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, আবার বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ পড়ে, নজরুল পড়ে, জীবনানন্দ পড়ে, কলকাতার মানুষ শামসুর রহমান পড়ে, আল মামুদ পড়ে। এগুলো বুঝতে হবে। লোকাল কমিউনিকেশন, লোকাল রিলেশন, এটা তুমি অস্বীকার করতে পারো না। এই কারণেই তো আজকে দীনেশ ত্রিবেদীকে যে ভাবছে নয়াদিল্লি, যে ঢাকার সঙ্গে সম্পর্কের সম্পৃক্ততায়, যে বাঁধনের বুননির যে নির্যাস এগিয়ে আসবে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, যে সেতু তৈরি হবে, সেতুর যে বুনন তৈরি হবে, সেখানে কমন পিপল যদি না থাকে, তাহলে কি করে একটা দেশ একটা দেশের সঙ্গে এগোবে? আমরা দোভাষী কেন ব্যবহার? এই জায়গাটা, বিষয়টা এরকম। ভারত এগিয়ে যাক ভারতের মতন, বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের মতন, কিন্তু আমি হোটেলে থাকবো না আমি কলকাতায় গিয়ে থাকবো, আত্মীয়র বাড়িতে থাকবো। আমি কলকাতায়, আমি ঢাকায় গেলে রফিকের বাড়িতে থাকি, রফিক এসে পরমের বাড়িতে থাকবে। এই যে আত্মীয়তা, এই যে বন্ধন, এটা কোনোদিন অস্বীকার করা যায় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক যে রাজনৈতিক নির্বাচন, সেই নির্বাচনের থেকে অনেক বেশি, একটু কম বেশি প্রায়োরিটি দেবে পশ্চিমবঙ্গের নির্বাচন। আরেকটা বিষয় বাস্তবতা, যেটা একদম বাস্তবতা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষও, পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও ঢাকাতে বেড়াতে যেতে চাই। মানে পশ্চিমবঙ্গের নির্বাচনটা সম্পন্ন হলেই হয়তো ঢাকা, কলকাতার পর্যটন ভিসাটা হয়তো চালু হয়ে যাবে। সেই জন্য এই চরম বাস্তবতায় এই নির্বাচনকেও কিন্তু তারা সেই কারণে কবে দুয়ার খোলে সেই জন্য তারা নিরীক্ষণ করেছে, দৃষ্টি দিয়েছে,
পরখ করেছে। একদমই পরমাশিস, আমরাও নজরে রাখছি যে হয়তো আশাবাদী আমরাও যে হয়তো নির্বাচনের ফল প্রকাশের পর খুব শীঘ্রই পর্যটন ভিসাটা ভারত বাংলাদেশের মধ্যে খুলে যাবে এবং দুই বাংলার মানুষ, মূলত দুই বাংলার মানুষ যোগাযোগটা আরো 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 সহজ হবে। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, এই নির্বাচনটাই কিন্তু একমাত্র দুই দেশের, দুই বাংলার সম্পর্কের নির্ধারক নয়। কূটনৈতিক বা অন্যান্য সাংস্কৃতিক বিভিন্ন সম্পর্ক রয়েছে এর মাঝখানে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, দুই দেশের স্বার্থ, স্থিতিশীলতা, উন্নয়ন, পারস্পরিক আস্থা, মানুষে মানুষে যোগাযোগ, এটাই বোধহয় দুই বাংলার মানুষের কথা, দুই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, দুই বাংলার মেলবন্ধনের কথা। তাই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ সূচক হলেও বোধহয় একমাত্র সম্পর্ক নির্ধারণের সূচক নয়। তা এই সহযোগিতা, এই কূটনৈতিক বাতাবরণকে এগিয়ে নিয়ে যাওয়ার সূচক, কিন্তু একমাত্র সূচক নয়। একমাত্র সূচক এবং প্রধান সূচক বোধহয় মানুষে মানুষের সম্পর্ক, যে কথা প্রথম কলকাতা প্রথম থেকেই বলে চলেছে, মানুষে মানুষের সম্পর্কের কথা। আজ এ পর্যন্তই নির্বাচনমুখী পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ, নজরে রাখছে বাংলাদেশ, আর আমরা নজরে রাখছি দুই বাংলার মানুষের সম্পর্কের কথা, সম্পর্কের দিকে, সৌভ্রাতৃত্বের দিকে, এবং আশা করছি খুব শীঘ্রই দুই দেশের মধ্যে পর্যটন ভিসা চালু হবে। আশা করছি যে সরকারি ক্ষমতায় আসুন, ভারত, বাংলা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সম্পর্ক ইতিবাচক করার দিকে সেই সরকার ইতিবাচক পদক্ষেপ করবে। আজ এ পর্যন্তই। আগামী দিন আরো কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে